কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। আজকের আমাদের বিষয় বাংলাদেশ। বাংলাদেশে একদিকে যেমন সেনা অভ্যুত্থানের একটা আশঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশের নাগরিকদের মধ্যে, একাংশের মধ্যে, একদিকে বাংলাদেশের সেনাবাহিনী তাদের রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে তারা হস্তক্ষেপ করছে, তারা বিভিন্ন বিষয়ে তাদের প্রভাব খাটাচ্ছে বলে অভিযোগ। অন্যদিকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটা আরেকটি গুরুত্বপূর্ণ খবর, মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসনের প্রধান উপদেষ্টা, তিনি 26শে মার্চ চীন সফর করছেন। বাংলাদেশে যদি সেনা অভ্যুত্থান হয় তাহলে সেই সেনা অভ্যুত্থান বা বাংলাদেশের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা বৃদ্ধি পেলে অবশ্যই সেটা নয়াদিল্লির কাছেও যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্য। ফলে এই পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, তাদের সেনা অভ্যুত্থানের সম্ভাবনা এবং নয়াদিল্লির বিদেশ মন্ত্রক এই বিষয়টি নিয়ে ঠিক কি কি প্রভাব পড়ার সম্ভাবনার কথা বিবেচনা করছে তা নিয়েই আমাদের আজকের বাংলা বলছে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র বিমল শঙ্কর নন্দ, রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অশোক ভট্টাচার্য। আমি তাদের মতামত তো নেবই, কিন্তু যে পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশ, ফের বিতর্কের শিরোনামে ছাত্রদের তৈরি যে নতুন দল ন্যাশনাল সিটিজেন পার্টি বা জাতীয় নাগরিক পার্টি, তাদের দুই নেতার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাতের পর বিতর্ক আরো বেড়েছে। এক নেতার দাবি সেনাপ্রধান জোর করে রিফাইন্ড আওয়ামী লীগের যে বিষয় সেটা তাদের ওপর চাপিয়ে দিতে চান। অন্যদিকে আরেক নেতা সেই বক্তব্যকে সমর্থন করছেন না। সেনার পক্ষ থেকে এই ধরনের যাবতীয় অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে এবং এই সমস্ত অশান্ত পরিস্থিতির মধ্যেই এবার সেনা অভ্যুত্থান নিয়ে জল্পনা চলছে প্রতিবেশী বাংলাদেশে। অশান্তি অব্যাহত বাংলাদেশে। নির্বাচন হবে বলে জানা গেলেও তার কোনো জোরদার প্রস্তুতি নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি তথৈবচ। মূল্যবৃদ্ধিতে প্রাণ ওষ্ঠাগত আমজনতার। বাড়ছে অশান্তি, সঙ্গে পাকিস্তান প্রীতিও। জল্পনা ছড়াচ্ছে দেশের হাল ধরতে এখন বাংলাদেশ সেনাকে চাইছে সাধারণ মানুষ। এরই মধ্যে অতি সক্রিয় হয়ে উঠেছে সেনাবাহিনী। রাজধানী ঢাকায় সেনা সক্রিয়তা বেড়েছে। নতুন করে সেনাবাহিনী মোতায়েন হয়েছে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে। ঢাকা ইউনিভার্সিটির ভিতরে সন্ধ্যের পর থেকে সেনা টহল শুরু হয়েছে। চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশালের মতো শহরগুলিতেও সেনা তৎপরতা বেড়ে গিয়েছে। যদিও সেনাবাহিনীর তৎপরতার মূল উদ্দেশ্য নিয়ে কেউই পুরোপুরি নিশ্চিত নন। কোন মহল মনে করছে সেনা ক্ষমতার দখল নিতে পারে, আবার অন্য ধারণা হল সরকারকে চাপে রেখে নির্বাচন নির্দিষ্ট সময় অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সেরে ফেলতে চাইছে বাহিনী। এমন পরিস্থিতির মধ্যেই দেশের ছাত্রদের তৈরি জাতীয় নাগরিক পার্টির দুই প্রধান সদস্য হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক হয়। বৈঠকে সেনাপ্রধান জানান, দেশে নির্বাচন করতে চাইলে একটি রিফাইন্ড আওয়ামী লীগের প্রয়োজন। হাসনাত আব্দুল্লাহ সোশ্যাল মিডিয়ায় বলেছেন, সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে চাপ দেন। তবে সার্জিস জানিয়েছেন, সেনাপ্রধানের বক্তব্যকে চাপ দেওয়া বলা যায় না। হাসনাত জানিয়েছেন, সেনাপ্রধানকে তারা বলেন, যে দল ক্ষমা চায়নি, অপরাধ স্বীকার করেনি, সেই দলকে কিভাবে ক্ষমা করে দেবেন? হাসনাতের আরো দাবি, তার কথা শুনে সেনাপ্রধান রেগে যান এবং মুখের ওপরে বলেন, তোমরা কিছু জানো না, তোমাদের কোনো জ্ঞান নেই, পরিপক্কতা নেই। আমরা এই কাজ করছি 40 বছর, তোমাদের বয়সের থেকেও বেশি। অন্যদিকে সার্জিস জানান, প্রবীণরা কেউ বয়সে ছোটদের সঙ্গে যেভাবে অভিজ্ঞতার কথা বলেন ঠিক সেভাবেই কথা বলেছেন, রেগে গিয়ে কিছু বলেননি। সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব না বলে অভিমত প্রকাশ বলা যায়। যদিও আগের তুলনায় সেদিন সেনাপ্রধান অনেকটা স্পষ্ট ভাষায় কথা বলছিলেন। এদিকে হাসনাতের পোস্ট নিয়ে প্রতিক্রিয়ায় সেনার সদর দপ্তর জানিয়েছে, হাসনাত আব্দুল্লাহর পোস্ট সম্পূর্ণ রাজনৈতিক স্টান্টবাজি ছাড়া অন্য কিছু নয়। এছাড়া 27 বছর বয়সী এই ছাত্রনেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর হিসেবেও আখ্যা দিয়েছে সেনাবাহিনী। দুই ছাত্রের এই দ্বন্দ্বের মধ্যেই বিএনপি জানিয়ে দিয়েছে, সংশোধিত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তাদের দিক থেকে কোনো আপত্তি নেই। পাশাপাশি দেশের সংবিধানের প্রস্তাবনা পরিবর্তনের সুপারিশের বিরোধিতা করেছে বিএনপি। রবিবার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিতভাবে দলের মত জমা দেয় বিএনপি। এই লিখিত বক্তব্যে বলা হয়েছে, 1971 সালের মুক্তিযুদ্ধ ও 2024 সালের ছাত্র বিপ্লবকে একসঙ্গে বসানো উচিত বলে মনে করে না তারা। রাষ্ট্রের নাম পরিবর্তনের প্রয়োজন বলেও মনে করে না। স্বভাবতই বিএনপির এই মত পছন্দ হয়নি কট্টরপন্থীদের।
সব মিলিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ তৈরির কথা মুখে বললেও আদৌ কি গণতন্ত্রের রাস্তা খুলতে পারবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি, উঠছে সেই প্রশ্ন। কলকাতা টিভি। এরই মধ্যে বাংলাদেশের সেনা তৎপরতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে সেনার যে তৎপরতা রয়েছে, বিভিন্ন জায়গায় সেনা মোতায়েনের রয়েছে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, আইন শৃঙ্খলার বড়সড় কোনো অবনতি না ঘটে, তার জন্য যা যা করণীয় সেনার পক্ষ থেকেও করা হচ্ছে। ফলে এই জায়গায় আজকে সকালে একটি বৈঠকও হয়, যে বৈঠক হওয়ার পরে সেনাবাহিনী বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তাদের কি মূল্যায়ন, তাদের কাছে কি তথ্য, তাদের কি কর্তব্য, সেই বিষয়ে প্রাথমিকভাবে যা জানিয়েছে আমরা তা তুলে ধরব দর্শকদের সামনে। সেখানে বলা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি অশান্ত, বাংলাদেশের জঙ্গি হানার ছক রয়েছে বলছে গোয়েন্দা রিপোর্ট। 1 মাসের মধ্যে বাংলাদেশে নাশকতার আশঙ্কা প্রকাশ করা হয়েছে, যে কারণে সেনাকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সেনা প্রধান। একই সঙ্গে বলা হয়েছে যে হাতিয়ার নয়, বুদ্ধি দিয়ে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। প্ররোচনায় পা না দিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সংসদীয় ব্যবস্থার উপর আস্থা প্রকাশ করেছে বাংলাদেশের সেনা, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে সেনা বৈঠকে নির্বাচনী উদ্যোগ নিতে পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে জুলাই অগাস্টের যে অভ্যুত্থান হয়েছিল তাতে আহতদের সহায়তা দিচ্ছে সেনা। নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরলে সেনা আবারও যথারীতি তাদের জন্য নির্ধারিত শিবিরে ফিরে যাবে বলেও জানিয়েছেন সেনা প্রধান। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পবিত্র রমজান মাস চলছে, সংখ্যালঘু তাদের দেশে মুসলিমদের একটা মাস, যেখানে ঈদ উৎসব সামনে, সেই সময়েও কিন্তু অর্থনৈতিকভাবে বাংলাদেশের এই মুহূর্তে যথেষ্ট খারাপ অবস্থা। যে দেশ বস্ত্র বিপণীকে নির্ভর করে অনেকটা তাদের অর্থ উপার্জন করে থাকে, খুব গুরুত্বপূর্ণ 15টি ফ্যাক্টরি সাম্প্রতিক 1 মাসের মধ্যে বন্ধ হয়ে গিয়েছে। ফলে সেই জায়গা থেকেও যেখানে যে বাংলাদেশ গোটা এশিয়া মহাদেশে সবচেয়ে নিচে থাকা, যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে শ্রমিকদের জন্য যে তাদের যে মজুরি দেওয়া হয়, সেই মজুরি দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ লোয়েস্ট 3টি দেশের মধ্যে অন্যতম। ফলে তারাও কিন্তু এই উৎসবের মাসে যথেষ্ট আতান্তরে পড়েছেন শ্রমিকরা। অনেকেই খাবার জুটছে না বলেও বেশ কয়েকটি প্রতিবেদনে উঠে এসেছে তথ্য। আমরা এই নিয়েই চর্চা করব। আমি একদম প্রথমে আসব এ বিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র বিমল শঙ্কর নন্দর কাছে। ইতিমধ্যেই আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন আরও একজন বিশিষ্ট অতিথি, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পুততুণ্ড। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমি প্রথমে আসবো বিমলদার কাছে। বিমলদা, এই যে পরিস্থিতি, যেখানে 1 মাসের মধ্যে বাংলাদেশে একটা নাশকতার সম্ভাবনার আশঙ্কা করা হচ্ছে, তার জন্য প্রপার অ্যাকশন নেওয়ার পাশাপাশি সংসদীয় ব্যবস্থার প্রতি আস্থা রাখছে সেনাবাহিনী, এটাকে কিভাবে দেখছেন? এটা মানে আমি পরিচয় ডেফিনেটলি আমি দলের মুখপাত্র, কিন্তু আজকের আলোচনায় আমার ধারণা দলের বিষয়গুলো অতটা আসবে বলে মনে হয় না। এটা অ্যাবসলিউটলি আমার নিজের বাংলাদেশ সম্পর্কে যা অভিজ্ঞতা, একজন আন্তর্জাতিক রাজনীতির ছাত্র এবং শিক্ষক হিসেবে কথাগুলো বলছি। আমার মনে পড়ছে যখন MA পড়তাম সেই সময় আমি একটা থিসিস পেপার করেছিলাম, সেটা হচ্ছে আর্মি ইন্টারভেনশন ইন পলিটিক্স, এ কেস স্টাডি অফ সাব সাহারান আফ্রিকা। এখনো বইটা রয়েছে আমার কাছে। তো সেখানে একটা অদ্ভুত দেখলাম, পার্থক্য দেখলাম যে আর্মি যখন ক্ষমতায় আসে কখন আসে, যখন আভ্যন্তরীণ পরিস্থিতিটা যারা সিভিলিয়ান গভর্নমেন্ট কন্ট্রোল করতে পারে না। সিভিলিয়ান গভর্নমেন্ট যদি বারবার ব্যর্থ হয় তখন কিন্তু আর্মির সামনে একটা সুযোগ চলে আসে। এটা আফ্রিকা বা এশিয়ার বহু দেশে, ল্যাটিন আমেরিকায় দেখা গেছে। আজকে বাংলাদেশে একটা অদ্ভুত ঘটনা। একটু আপনাদের স্টুডিওতে ঢোকার আগে আমি বাংলাদেশে বহু মানুষের সঙ্গে আমার যোগাযোগ আছে, কথা বলছিলাম। সেও বলল যে বাংলাদেশে এখন জনগণের একটা ভালো অংশ চাইছে আর্মি আরো অ্যাক্টিভ ভূমিকা পালন করুক। অদ্ভুত ব্যাপার। কারণ কি? কারণ হচ্ছে যে এই সিভিলিয়ান গভর্নমেন্ট ফেল করেছে। এটাকে যদি গভর্নমেন্ট আদৌ বলে, এটাকে গভর্নমেন্ট বলার ব্যাপারে আমার আপত্তি আছে। একেবারে অপরিপক্ক
দক্ষ, কোন রকম বুদ্ধিশুদ্ধি নেই, অভিজ্ঞতা নেই, কিছু লোককে এনে ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়েছে। আর্মি নিজেই তো বলেছে হাস্যকর এবং অপরিপক্ক গল্পের সমাহার এই একজন সমন্বয়ক যে ধরনের মন্তব্য করেছে আর্মি সম্পর্কে। আর আরেকজন ফ্রান্সে ছিলেন, তাকে ধরে নিয়ে চলে আসা হয়েছে। এরা এন্টায়ারলি গভর্নমেন্টটা ওখান থেকে উবে গেছে। একটু আগে আপনি বললেন না যে মানুষ খেতে পাচ্ছে না, সেখানে খুন হচ্ছে, মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই। এটা তো মানুষকে দেবে অথরিটি, বাট দেয়ার ইজ নো অথরিটি ইন বাংলাদেশ। বাংলাদেশের মানুষজন চাইছে একটা অথরিটি আসুক, যে অথরিটি দেশটাকে অন্তত মানুষকে বাঁচতে দেবে। খাওয়া দাবার তো পরের প্রশ্ন, আগে বাঁচুক, মানুষের জীবনই তো একেবারে তছনছ হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন সেনাবাহিনীর উপর এতটা মানুষের আস্থা বাড়ছে। তার কারণ দেখুন, বাংলাদেশের এই সেনাবাহিনী কিন্তু ৭৫ সালে সামরিক অভ্যুত্থান ঘটিয়েছিল একটা অংশ। শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল। মানে হাসিনা রেহানা সেই সময় ওখানে থাকলে তারাও খুন হয়ে যেতেন, বাইরে ছিলেন বলে বেঁচে গেলেন। তারপরে সেনাবাহিনীকে নিজেদের রাজনৈতিক স্বার্থে দুজন ব্যবহার করেছিলেন, জিয়াউর রহমান এবং এইচ.এম. এরশাদ। বাংলাদেশের সেনাবাহিনী তারপর ধীরে ধীরে না নিজেকে বদলেছে, নিজেকে বদলে এখন অনেকটাই প্রফেশনাল, অনেকটাই পরিপক্কতা অর্জন করেছে। ফলে সেনাবাহিনী আপনি দেখবেন যখনই শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা, সেনাবাহিনী কিন্তু সরাসরি ক্ষমতা দখল করেনি। তারা বরং যারা লড়াই করেছিল, তারা সরকার গঠন করতে চাইল, সেনাবাহিনী তাদের সঙ্গে সহযোগিতাই করেছে। বিদেশ থেকে যখন মোহাম্মদ ইউনূস এলেন সেনাবাহিনীর প্রধান, ওয়াকারুজ্জামান তিনি নিজে তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে এসছেন। ফলে আলটিমেটলি দেখা গেছে যে সেনাবাহিনী কিন্তু চাইছে যে দেশে একটা সিভিলিয়ান গভর্নমেন্ট থাকুক। আর সাম্প্রতিক দেখছি যে ইউএনও থেকে সেনাবাহিনীকে সতর্ক করে দেওয়া হয়েছিল, তোমরা যদি অতিরিক্ত রক্তপাত ঘটাও তাহলে কিন্তু দেখা যাবে আগামী দিনে একেবারে ওই পিস কিপিং ফোর্সে তোমাদের নেব না। ফলে সব দিক ভাবতে হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে এতদিন চলে গেল 5 আগস্ট থেকে, আজকে মার্চ শেষ হতে যাচ্ছে, দেশে না আইন শৃঙ্খলা না কিছু, তার সঙ্গে আরেকটা বিপজ্জনক ঘটনা এই সমন্বয়করা ঘটাচ্ছে। এবং সেটা হচ্ছে যে এই জাতীয় নাগরিক পার্টি নামক একটি পার্টি গঠন করার পরে এই লোকগুলো চাইছে আর্মিকে যতটা সম্ভব ডিসক্রেডিট দেখাতে। আমরা ঢুকে যাব ক্যান্টনমেন্টে, তোমরা ক্যান্টনমেন্টে থাকো, বেশি বাড়াবাড়ি করো না, আর্মিকে হুমকি দেওয়া শুরু করেছে। অর্থাৎ আর্মির যে কি বলবো জনগণের সামনে ভাবমূর্তি এরা ইচ্ছে করে ধ্বংস করতে চাইছে। এইটা আর্মি আর নিতে পারছে না, যে আর্মির ভাবমূর্তিকে এরা কিন্তু ধ্বংস করতে চাইছে। কারণ এরা চাইছে আর্মিকে যদি শেষ করে দিতে পারে বাংলাদেশের আর্মি, সেখানে যদি বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় গোটা বাংলাদেশকে, ওরা যেটা চাইছে এই সমস্ত কিছু অপরিপক্ক যুবক যেগুলো ক্ষমতায় এসে গেছে তারা আইদার পাকিস্তান বা সিরিয়া বানিয়ে ফেলবে। ফলে তাদের সামনে কিন্তু এখনো বাধা আর্মি। ফলে সে আর্মিকে ওরা ডিসক্রেডিট করতে চাইছে, তাকে বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে। কিছুদিন আগে খবর এসেছিল আর্মির মধ্যে নাকি একটা কু হওয়ার সম্ভাবনা ছিল, আর্মি সেটাকে সামলেছে, একজনকে গৃহবন্দী করে রেখেছে, না আমার করবো না, আপনি জানেন সেগুলো সবই। ফলে আর্মি এখন কিন্তু দেখছে যে শুধু বাংলাদেশ তো ধ্বংস হচ্ছে না, আর্মিটাও শেষ হতে যাচ্ছে। এখনই এই কারণে জাস্ট লাস্ট লাইন এটা, আর্মি কিন্তু আর চুপ করে বসে থাকতে রাজি নয়। আমার ধারণা আর্মি উইল প্লে মোর অ্যাক্টিভ রোল, সেটা কু হবে কিনা আমি জানি না, কিন্তু অ্যাক্টিভ রোল আর্মি পালন করবেই। আসবো কংগ্রেসের কাছে অশোক ভট্টাচার্য। এই যে একটা অংশ বলছে যে তারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য চাপ দিচ্ছে, সেটা আওয়ামী লীগ হোক বা সংশোধিত বা রিফাইন্ড আওয়ামী লীগ হোক, হোয়াট এভার মে বি দ্য ফরম্যাট অফ দ্য আওয়ামী লীগ, কিন্তু আর্মি এই বিষয়ে যে প্রস্তাব দিচ্ছে, অর্থাৎ এর মাধ্যমে আর্মি বাংলাদেশের রাজনীতিতে কার্যত নাক গলাচ্ছে বা হস্তক্ষেপ করছে। এই ভূমিকাটাকে কিভাবে দেখছেন এবং এটা কতটা মানে ভারতের জন্যও চিন্তার? দেখুন, প্রথম কথাটা হচ্ছে যে পুরোপুরি আমি বিমলদার সাথে একমত হতে পারলাম না যে আর্মি একটা বিশাল কোনো সৎ উদ্দেশ্য নিয়ে সে দেশের আর্থসামাজিক পরিস্থিতি কিংবা রাজনীতিতে ইন্টারভেন করছে, অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং এটা বিশ্বাস না করার একটা অন্যতম কারণ হচ্ছে ৭৫-এর যে অভ্যুত্থান, যে অভ্যুত্থানে শেখ মুজিবকে মারা হলো, একটি চরিত্র ছিল, একটু পিছনের দিকে তাকাতে হবে, কর্নেল তাহের, জাসাদ বলে একটি দল রয়েছে, সেই জাসাদের অন্যতম প্রতিষ্ঠাতা নেতা ছিলেন কর্নেল তাহের। এখন মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে একটা জনযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা হয়েছিল। সে চেষ্টা সফল হয়েছিল কি ব্যর্থ হয়েছিল? ব্যর্থ তো হয়েছিল, হয়নি। পরবর্তীকালে যাদের যাদের কথা হলো, জিয়াউর রহমান থেকে শুরু করে, মূলত জিয়াউর রহমান এবং আর্মির এই একটা বড় অংশকে বড় বড় অফিসারদের কাজে লাগিয়ে যে ঘটনাটা ঘটানো হয়েছিল, মুজিবকে হত্যা, সপরিবারে হত্যা, এবং তার উদ্দেশ্যটাই যেটা ছিল অঙ্কুর, সেটাকে
যদি ভুলে যাই তাহলে আজকের ঘটনাটাকে রিলেট করতে পারবো না। উদ্দেশ্যটা হচ্ছে মুক্তিযুদ্ধের নির্যাসটাকে ধ্বংস করা। মুজিব হত্যা মানে শুধু মুজিব হত্যা নয়, মুজিব হত্যা মানে সাংস্কৃতিক জাতীয়তাবাদের বিরুদ্ধে, সেটা সেই 70-এর দশক থেকে আজকের একদম একদম আজকে আলোচনায় আসছি। সাংস্কৃতিক জাতীয়তাবাদের যে ভয়ঙ্কর বিপদ, যে বিপদের বিরুদ্ধে আপামর বাঙালি রুখে দাঁড়িয়েছিল খান সেনাদের বিরুদ্ধে, সেই নির্যাসটাকে হত্যা করা হয়েছিল মুজিব হত্যার মধ্যে দিয়ে। আপনি আজকে এতগুলো আলোচনার মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা গতকাল বা পরশু যেটা উঠে এসেছে, মুক্তিযোদ্ধার স্বীকৃতি, সেই স্বীকৃতি মুজিবের ওপর থেকে তুলে নেওয়া হলো। মানে ভাবুন, মুজিবুর রহমান আর মুক্তিযোদ্ধা নন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের এই নতুন সরকার হোক, সেনাবাহিনী হোক, সকলের কাছে তারা এটা স্ট্যাম্প স্টিল মোড় দিয়ে দিল যে মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা নয়। আসলে ব্যাপারটা মুজিবুর রহমান নয়, ব্যাপারটা মুক্তিযুদ্ধের নির্যাসটাকে ধ্বংস করতে হবে। এবং মুক্তিযুদ্ধের নির্যাসটা কি ছিল? মুক্তিযুদ্ধের নির্যাসটা ছিল সাংস্কৃতিক জাতীয়তাবাদের বিরুদ্ধে লড়াই, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই এবং একটা ধর্মনিরপেক্ষ কনসেপ্ট। এইটা যদি আঘাতপ্রাপ্ত হয়, সে সেনাই আসুক, সে জামাত আসুক, সে বিএনপি আসুক, সে যে দল আসুক, নতুন এই নাগরিক পার্টি আসুক কিংবা সেনাবাহিনী আসুক, সামগ্রিকভাবে ভারতবর্ষের কাছে থ্রেট এবং অন্যতম থ্রেট, আবার বলছি যেটা আমরা বারবার বলছি, এই যে ইন্টারভেনশন, আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসা এবং নিজেরা বলছে যে আমরা ক্ষমতা নিতে চাই না, সংসদীয় ব্যবস্থাটা আসুক, সেটাকে আমি বলছি এটা খুব স্বাভাবিক। সেনাবাহিনীর ভিতরে হয়তো একটা অংশ আছে যে অংশটা এই অভ্যুত্থানের বিরোধী ছিল, তারা আজকে মনে করছে যে আওয়ামী লীগ আসুক। আওয়ামী লীগ আসবে কি আসবে না, আমি আবার বলছি অঙ্কুর, এটা বড় কথা নয়। বড় কথা জামাত বিএনপি এটাও নয়, বড় কথা হচ্ছে ভারতবর্ষের পক্ষে থ্রেট এই মৌলবাদ, ভারতবর্ষের পক্ষে থ্রেট এই সাংস্কৃতিক জাতীয়তাবাদ, ভারতবর্ষের পক্ষে থ্রেট এই মুহূর্তে পাকিস্তান নয় চীন। চীন করিডোর হিসেবে, বাণিজ্যিক করিডোর হিসেবে ব্যবহার করছে বাংলাদেশকে। ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ এবং ভারতবর্ষের ব্যর্থ পররাষ্ট্রনীতি এর জন্য অনেকটা দায়ী। আমি আসবো, আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পুততুণ্ড। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে কংগ্রেসের বক্তব্য যে বাংলাদেশ যেভাবে চীনের সঙ্গে যোগাযোগ রাখছে সেটা ভারতের একটা অবশ্যই মাথা ব্যথার কারণ। দুই, বাংলাদেশের সেনাবাহিনী তারা চালাক বা কোনো একটা রাজনৈতিক দলকে তারা নিয়ে এসে বসাক বা সংসদীয় ব্যবস্থার উপর আস্থা রাখুক, কিন্তু যে মৌলবাদী চিন্তা ভাবনা সেখানে রয়েছে, যে চিন্তা ভাবনা থেকে মুজিবুর রহমানকেই বাদ দিয়ে দেওয়া হচ্ছে মুক্তিযোদ্ধার আসন থেকে, সেই চিন্তা ভাবনাটা অনেক বেশি উদ্বেগের। আমি আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাইব যে এক্ষেত্রে সেনাবাহিনীর যে ভূমিকা, যে তারা বলছে সংসদীয় ব্যবস্থায় তারা আস্থা রাখেন এবং সেইটা যাতে দ্রুত হয় তার জন্য তারা চিন্তা ভাবনা করছে, প্রথমত সেই ভূমিকাকে কিভাবে দেখেন? দ্বিতীয়ত কংগ্রেসের যে উদ্বেগ সেটাকে আপনি কিভাবে অ্যাড্রেস করছেন? কংগ্রেসের যিনি উদ্বেগ প্রকাশ করছেন, মানে উদ্বেগটা সম্ভবত চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে তিনি বলছিলেন। তো চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক এরকম নয় যে এই 5th আগস্টের পর থেকে হচ্ছে। শেখ হাসিনা তার এই মানে এই যে কু বলতে পারি যদি এটাকে আমি, তার ঠিক আগে আগে তিনিও চীনে গেছিলেন এবং সেখান থেকে কিছু প্রতিশ্রুতিও তিনি পেয়েছিলেন। আর সামগ্রিকভাবে চীন গোটা দক্ষিণ এশিয়াতে এবং দক্ষিণ পূর্ব এশিয়াতেই তার প্রাধান্য বিস্তারের চেষ্টা দীর্ঘদিন ধরে করছে। আমরা জানি তাদের অনেকগুলো প্রজেক্ট রয়েছে, যেমন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ একটা বিখ্যাত প্রজেক্ট। তো ভারত সরকার কিন্তু মোটামুটি ভাবে, মানে ধরুন আমাদের নেপাল বা শ্রীলঙ্কাতে পরিস্থিতি ঠিক যেরকম হয়েছিল তার থেকে চীনের প্রভাব বাংলাদেশের তুলনাতে কম ছিল। আর আরেকটা যেটা কথা, যে মিলিটারি কি করবে, অর্থাৎ মিলিটারি নিজে ক্ষমতায় আসছে নাকি মিলিটারি কোনো দলকে এনে ক্ষমতায় বসাচ্ছে। তো এইখানে যেটা বলার, বাংলাদেশের মিলিটারি, আমরা যদিও ওয়াকারুজ্জামান তাকে আমরা দেখতে পাচ্ছি মিলিটারির ফেস হিসাবে, তিনি মিলিটারির একমাত্র প্রতিনিধি হয়তো নন। মানে যেটা বিভিন্ন রিপোর্টে দেখা যাচ্ছে, বাংলাদেশের মিলিটারিতে 3টে পাওয়ার সেন্টার রয়েছে। ওয়াকারুজ্জামান হচ্ছেন সেন্ট্রিস্ট, মধ্যবর্তী, এবং তিনি এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে যে তিনি কিন্তু দেশে একটা সুষ্ঠু নির্বাচন তিনি কিছুটা হলেও চাইছেন, যে একটা প্রপার সিস্টেম ফিরে আসুক। আর আরেক যে দুজন আছেন, একজন হচ্ছেন একদমই যারা ইসলামিস্ট ফোর্স তাদের ঘনিষ্ঠ, তার বিরুদ্ধে একটা তো অভিযোগও উঠেছিল কিছুদিন আগে যে আইএসআই চিফ বাংলাদেশে ঘুরে যাওয়ার পরে যে তিনি নাকি কুয়ের চেষ্টা করছেন, সেটা যদিও ডিনাই করা হয়েছে। এবং আরেকটি ফ্যাকশন আছে যারা বাংলাদেশের ডিজিএফআই অর্থাৎ যেটা ইন্টেলিজেন্স ইউনিট, তাদের খুব ঘনিষ্ঠ। তো এই 3টে ফ্যাকশনের লড়াই এই হাসিনার আউস্টারের আগে থেকেই চলছে।
কাজে ওয়াকারুজ্জামান একা বললেই যে এক্ষুনি বাংলাদেশে তিনি একটা কোনো নতুন করে কুয়ের পরিস্থিতি হবে বা একটি দলকে এনে ক্ষমতায় বসাতে পারবে, বিষয়টা কিন্তু এরকম নয়। আরেকটা কথা লাস্ট সেটা হচ্ছে এনসিপি বলে যে নতুন দলটা তৈরি হয়েছে, মানে সোকল এই ছাত্রদের যে দলটা তৈরি হয়েছে বাংলাদেশের ভেতর থেকে একটা কথা বলা হচ্ছে যে দিস ইজ দ্য কিংস পার্টি, অর্থাৎ বাংলাদেশের বর্তমান যে অনির্বাচিত শাসক, যারা দীর্ঘদিন এই ইলেকশন হচ্ছে না বলে যারা ক্ষমতায় বসে আছেন, তাদেরই একটা রাজনৈতিক উইং হিসাবে এই নতুন দলটাকে তৈরি করা হয়েছে। এবং এই দলটার একটা উদ্দেশ্য, যেটা বিমল শঙ্কর স্যার বলছিলেন যে, বা আপনি হয়তো বলছিলেন যে এই দলটার একটা উদ্দেশ্যই হচ্ছে যে আর্মির ইনভলভমেন্টটাকে একটা নেগেটিভ ভাবে দেখানো এবং কখনো ভিডিও প্রকাশ করা যে আর্মির চিফ তিনি চাননি মোহাম্মদ ইউনূসকে, কখনো আর্মিকে অন্য কোনো ভাবে হাসিনার যুগের একটা রেলিক বা প্রতিষ্ঠান বলে দাগিয়ে দেওয়া, এটা তাদের কিন্তু একটা কাজে পরিণত হচ্ছে। কাজেই বাংলাদেশের রাজনীতিতে এখনই কি হবে বলা খুব মুশকিল। যেটা বলতে পারি আমরা, আর্মি ইজ নট গোয়িং টু বি দ্য সোল মুভার, তারাই একমাত্র নির্দেশ করবে, এটা কিন্তু হচ্ছে না। বেশ, আমরা এই আলোচনায় থাকবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে আসছি আলোচনায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ইতিমধ্যে আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন আরো একজন বিশিষ্ট অতিথি, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। সুমন দা, যেটা আপনার কাছে জানতে চাইবো যে আজকে এই যে পরিস্থিতি, যেখানে সেনাবাহিনী তাদের একটা বিশেষ বৈঠকের পর তারা বলছে যে তারা সংসদীয় ব্যবস্থার উপর আস্থা রাখতে চায় এবং অ্যাট দি সেম টাইম তারা বলছে যে এক মাসের মধ্যে একটা নাশকতার আশঙ্কা করছে এবং সেই জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ সেগুলো তারা নিচ্ছে। এই যে একটা অভিযোগ উঠছে যে বাংলাদেশের রাজনীতিতে সেনার একটা হস্তক্ষেপ করতে চাইছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের জন্য, সেটা আওয়ামী লীগ হোক বা সংশোধিত আওয়ামী লীগ যেটা বলছে এই এনসিপি, সেটা কতটা সঠিক এবং এ বিষয়ে সেনার কোনো ভূমিকা থাকা উচিত কিনা? দুই, সেনার অভ্যুত্থানের যে আশঙ্কা করা হচ্ছিল বাংলাদেশের নাগরিকদের একাংশের পক্ষ থেকে, সেই সময় সেনা বলছে আমরা সংসদীয় ব্যবস্থা আস্থা রাখতে চাই। দুটো বিষয়কে কিভাবে মানে বিশ্লেষণ করবেন? দেখুন, প্রথমে এই যে এনসিপি বা তথাকথিত সমন্বয়ক, এরা এটা কি করে বলে আমি বুঝি না যে সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করতে চাইছে। সেনাবাহিনী হস্তক্ষেপ না করলে ওরা শপথ নিলেন কি করে? যেদিনকে শেখ হাসিনা পালালেন বা দেশ ছাড়লেন, যেভাবে আপনি বলেন, সেদিনকে তো সেনাবাহিনী বসিয়ে আসিফ নজরুল থেকে শুরু করে সবার সাথে বৈঠক করেছিলেন। তো সেনাবাহিনী সাহায্য না করলে ওরা পদে বসেছেন কি করে? দেখুন, যে কোনো জিনিসেরই মুদ্রার দুটো পিঠ থাকে। যখন সেনাবাহিনীকে এই ধরনের বিবৃতি দিতে হয় বা সমন্বয়কদের মধ্যে হাসনাত আবদুল্লাহ বা সার্জিসকে এই ধরনের কথাবার্তা বলতে হয়, তখন আমাদের ধরে নিতে হবে যে তারা সেনাবাহিনীর বিষয়ে ভয় পাচ্ছেন। আমি যতটুকু আমার জায়গা থেকে বুঝি, তাতে বাংলাদেশের সেনা অত্যন্ত বিরক্ত এবং তারা ক্ষমতা দখল করতে চায়। কারণ এই সমন্বয়করা গত 8 বা 9 মাসে যে মাৎসন্যায় করেছে, সেই মাৎসন্যায়ের একটা অবসান ঘটুক তারা চায়। কিন্তু বর্তমান সেনাপ্রধান যিনি জেনারেল ওয়াকার, তিনি হয়তো খুব একটা আগ্রহী নন এই যাকে বলে চিফ সিইও অফ দ্য বাংলাদেশ বা এই সেনাপ্রধানের মানে সেনা অভ্যুত্থানের পরে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব চালাতে। তার সিদ্ধান্তহীনতা হয়তো কিছুটা বিষয়কে ঠেকিয়ে রেখেছে। আর একটা জিনিস বলবার চেষ্টা করি, দেখুন হোয়াট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ। আমরা যদি না বুঝতে পারি তাহলে আমাদের সমস্যা, এবং সেটা কোনো রাজনীতি ইত্যাদির বাইরে গিয়ে আমাদের বুঝতে হবে। আমি গতকাল দেখছিলাম যে বাংলাদেশে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় যে সন্ত্রাসবাদী হামলা, যেটাকে আমরা গুলশানের হোলি আর্টিজান অ্যাটাক বলি, তাতে যারা মূল অভিযুক্ত ছিল, মানে মূল অভিযুক্ত অনেকেই মারা গেছে, তার বাইরে যাদের ষড়যন্ত্রী বলে ধরা হয় সেই 7 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং যে আইজি সাইদুর রহমান, যিনি ওই অপারেশনটা লিড করেছিলেন, তার বিরুদ্ধে উল্টে প্রসিকিউশন শুরু হয়েছে। অর্থাৎ তাকে তদন্তের মুখোমুখি হতে হচ্ছে যে তিনি তথাকথিতভাবে কোট আনকোট ইসলামী মনোভাবাপন্ন যুবকদের কেন গ্রেফতার করেছিলেন। তো আপনি যদি একটা দেশের জঙ্গিদের ছাড় দেন, আর যারা জঙ্গিদের গ্রেফতার করেছে তাদেরকে মানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া শুরু করেন, তাহলে সে দেশটা মোটামুটি রসাতলে গেছে, বিষয়ে কোনো সংশয় থাকার দরকার নেই। এবার ডোনাল্ড ট্রাম্প বা তুলসী গাবার্ডের মন্তব্যের পরে বাংলাদেশ কিছুভাবে নিজেদের রিডিফাইন করবে, আমরা ইউনুসকে সেটা ভাবতে হবে। কিন্তু আবার আমি বলছি, এটা প্রত্যেকটা পারসেপশনের উপর ডিপেন্ড করে। যা তুলসী গাবার্ড বলেছেন
তারপরে ইউনূসের দেশ ছেড়ে চলে যাওয়া উচিত ছিল, কিন্তু তিনি বা তার প্রধান উপদেষ্টা মাজার আলম, যিনি বেসিক্যালি আসলে আমার মনে হয় আল কায়দার রিপ্রেজেন্টেটিভ, তিনি এখনও তারা কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসকে আটকে রেখেছেন। চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি কবে হবে আমরা জানি না। তো বাংলাদেশে যে একটা মানে চূড়ান্ত মাৎসন্যায় ঘটছে, এবং যে মাৎসন্যায়তে সেনাবাহিনী এখন একটা প্রেশার দেওয়ার চেষ্টা করছে, পরোক্ষ প্রেশার, অ্যাটলিস্ট যেন নির্বাচনটা তাড়াতাড়ি হয়। কারণ বিএনপিও চায়, প্রধান বিরোধী দল যারা মানে যারা এখন মূল দল, সে বিএনপিও চায় নির্বাচন হোক। আর ইউনূস এবং জামাতরা আরও ব্যাপারটাকে পিছিয়ে নিয়ে যেতে চায়, যাতে যত পিছবে তারা যাতে নিজেদের জমি তৈরি করতে পারে বা সমন্বয়করা নিজেদের দল তৈরি করতে পারে। এবং আপনি যে আরেকটা যেটা ইঙ্গিত দিলেন যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থাতেই আওয়ামী লীগকে তো ইলেকশনে পার্টিসিপেট করতে দেবে, আওয়ামী লীগকে তো নিষিদ্ধ ঘোষণা করেনি। ফলে এই সারজিৎ হাসনাতদের আজে বাজে কথা বলা, মানে এই সমস্ত কথা বলা তো মানে ওই উত্তর কোরিয়ার দিকে যেসব নির্বাচন হয় সেসবের মধ্যে কথা বলা যে 3100 নির্বাচন হবে, সেটা আবার কে কথা? ওরা তো নিজেরা নির্বাচনে যেতে আসেনি, ওরা এই কথা বলার ওদের অধিকার কে দিয়েছে? আমার মনে হয় যে আর্মি যত তাড়াতাড়ি নিজেদের আরো বলিষ্ঠভাবে নিজেদের প্লেস করতে পারবে ততটা ভালো। প্রতিবেশীর ভালো মন্দে প্রভাব পড়েই প্রতিবেশীর ওপর, তাই প্রতিবেশী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে তাকিয়ে রয়েছে ভারত। সেনা অভ্যুত্থানের আশঙ্কায় বাংলাদেশ, গণতন্ত্র নাকি সামরিক সরকার, এই প্রশ্ন নিয়ে বাংলাদেশের দিকেই এখন তাকিয়ে ভারত। বাংলাদেশে গণতন্ত্র না সামরিক শাসন, প্রতিবেশীর পরিস্থিতিতে নজর ভারতের। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির পর কিছুতেই স্থিতাবস্থা ফিরছে না। দেশের ছাত্রদের তৈরি নতুন দল জাতীয় নাগরিক পার্টি গঠনের পর কিছুটা আশার আলো দেখা যায়। দেশের মানুষ আশা করেন অন্তর্বর্তী সরকারের আমলে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতা কিছুটা হলেও কাটাতে পারবে এই তরুণ তুর্কিরা। কিন্তু সেই আশায় প্রায় জল পড়ছে, কারণ যতদিন যাচ্ছে দেশের অস্থিরতায় কোনো লাগাম পড়ছে না বলেই মনে করছেন সে দেশের আম জনতা। মূল্যবৃদ্ধি, মন্দার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতিও প্রায় তলানিতে এসে পড়েছে বলেই মনে করা হচ্ছে। বাড়ছে চুরি, খুন, ধর্ষণের মতো অসামাজিক কার্যকলাপ। এদিকে প্রতিবেশী দেশের অস্থিরতার আঁচ দেশে এসে পড়তে পারে বলে আশঙ্কায় ভারতও। দেশের সীমান্তগুলি কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। প্রশ্ন উঠছে, বাংলাদেশে গণতন্ত্র এখন কোন পথে? বাংলাদেশে চলতি বছরের ডিসেম্বরেই নির্বাচন করার কথা বলেছিলেন সেদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেক্ষেত্রে দেশের সব দলকে নিয়ে নির্বাচন করার কথা শোনা গিয়েছিল তার মুখে। কিন্তু ডিসেম্বরে নির্বাচন হলে তো দেশে কিছুটা হলেও তৎপরতা শুরু হতে হতো। সেই তৎপরতার সিকি ভাগও দেখা যাচ্ছে না বাংলাদেশে। এরই মধ্যে দেশে সেনা তৎপরতা বাড়তে থাকায় সেনা অভ্যুত্থানের সিঁদুরে মেঘ দেখা দিচ্ছে। ফলে গণতন্ত্রের পথ কতটা প্রশস্ত হতে পারে তা নিয়ে চিন্তায় দু দেশেরই কূটনীতিবিদরা। বাংলাদেশে গণতন্ত্র না সামরিক শাসন, এই প্রশ্নের জবাবের দিকে তাকিয়ে ভারত সরকারও। সামরিক শাসন নিয়ে আশঙ্কায় ভারত। সামরিক সরকারের আওতায় বাংলাদেশ ঠিক কিভাবে পাশের দেশের সঙ্গে তাদের নয়া সমীকরণ তৈরি করবে তা নিয়ে সন্দিহান সাউথ ব্লকের উচ্চপদস্থ কর্তারা। প্রতিবেশী দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দেশের রাজধানীতে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়। চিন্তা বাড়াচ্ছে ইউনূসের চীন সফর। এরই মধ্যে 26শে মার্চ চীন সফরে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ফলে সেদেশের চীনা প্রভাবের ভাবনাও জোরদার হচ্ছে। চীন কোনো বাংলাদেশে নিজেদের প্রভাব গুছিয়ে নিতে পারলে উপমহাদেশীয় সমীকরণে ভারতের জায়গা কিছুটা হলেও দুর্বল হওয়ার আশঙ্কা থেকে যায়। তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, বাংলাদেশে ইউনূসের জমি খানিকটা নড়বড়ে। পরিবর্তনের পরের জনপ্রিয়তায় প্রশ্ন উঠছে, কারণ সরকারের পারফরম্যান্স। ফলে গণতান্ত্রিক পরিস্থিতি না ফেরা পর্যন্ত বেশ কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে, যাদের উত্তর আপাতত কালের গর্ভেই। কলকাতা টিভি। আসবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পুততণ্ডর কাছে। 26শে মার্চ মোহাম্মদ ইউনূসের চীন সফর রয়েছে। 4 দিনের এই সফরে অনেক বিষয়ে আলোচনা হবে, খুব স্বাভাবিক। এই যে আলোচনাটা ভারতের জন্য, নয়াদিল্লির জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন কোন বিষয়গুলোর দিকে ভারতও নজর রেখেছে? বাংলাদেশ এবং চীনের মধ্যে আলোচনা হবে। এবং দেখুন, যেটা ভারতের জন্য এখানে মূল বিচার্য যেটা বিষয়, সেটা চীনের ইনভেস্টমেন্ট বাংলাদেশে এখন কি আসবে বা কি ধরনের প্রজেক্টে তারা কাজ করতে চাইছে, সেটা সম্ভবত এই মুহূর্তে ভারতের জন্য মূল বিচার্য বিষয় নয়। ভারতের জন্য বিচার্য বিষয় যেটা হওয়ার, সেটা হচ্ছে দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক, বিশেষ করে প্রতিরক্ষা সংক্রান্ত
জিনিসপত্র আমদানি করার বিষয়টা কিছু হয় কিনা, সেখানে চীন কোনো কমিটমেন্ট করে কিনা বাংলাদেশের কাছে। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ চীনের থেকে যে সফট লোন গুলো নিয়ে থাকে এবং প্রায় বিনা সুদের লোন নেওয়ার একটা বিষয় এখানে রয়েছে, এই যে কমিটমেন্টটা এটা চীনের রয়েছে, সেটাকে চীন এই বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে কন্টিনিউ করতে কতটা পারছে। কারণ এই সিদ্ধান্ত থেকে বোঝা যাবে যে চীন বর্তমান যে বাংলাদেশের ইউনূস সরকার রয়েছে, চীনের সরকার তাকে কতটা পজিটিভ বা নেগেটিভ অ্যাঙ্গেল থেকে দেখছে। চীন হয়তো বাংলাদেশে আরো আগেই অনেকটা বেশি ইন্টারেস্টেড হয়ে পড়তো, কারণ ভারতের একদমই পূর্ব সীমান্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক লোকেশনে বাংলাদেশ রয়েছে। চীন হয়তো এতদিন অতটা মন দিতে পারেনি, তার কারণ চীনের একটা প্রধান অ্যালাই অর্থাৎ মিয়ানমারের যে সামরিক সরকার বা হুন্টা যে সরকার, তারা অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে আছে মিয়ানমারে। বিভিন্ন আর্মড গোষ্ঠীগুলো সেখানে আক্রমণ করাতে মিয়ানমারের হুন্টা সরকারের ক্ষমতার একটা কমে গিয়েছে, এবং থ্রু মিয়ানমার চীন কিন্তু দক্ষিণের সাগরে প্রবেশ করতে পারছে না এই মুহূর্তে, তাদের যে রুটটা সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তো এইটাই কারণ যে তারা কেন বাংলাদেশকে এখনো পর্যন্ত সেভাবে এনগেজ করতে পারেনি। তো এই যে ভিজিটটা হবে, এই ভিজিট থেকে কিন্তু সেই যে নতুন এনগেজমেন্টটা, সেই বিষয়টা কিন্তু আবার করে শুরু হতে পারে। একেবারে আমি আসবো কংগ্রেসের কাছে। এই যে বাংলাদেশের যে পরিস্থিতি এবং তার সঙ্গে চীনের সংযোগ, এটা ভারতের কাছে কতটা উদ্বেগজনক? এবং আপনি একদম বক্তব্যের শুরুতেই বলেছিলেন যে বাংলাদেশ নিয়ে ভারতবর্ষের যে অবস্থান, সেখানে ভারতের কূটনৈতিক পরিস্থিতি খানিকটা হলেও দুর্বল বলে আপনারা মনে করছেন। এক্ষেত্রে মানে ভারতের এই নয়াদিল্লির এই মুহূর্তে করণীয়টা কি বলে আপনারা মনে করেন? দুর্বল তো বুঝলাম, তাহলে করণীয়টা কি? দেখুন, ভারতবর্ষের যে বিদেশ নীতি এবং বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষেত্রে যে একটা বিদেশ নীতি ছিল এবং সার্ক গঠনের ক্ষেত্রে এটা এবং জোট নিরপেক্ষ আন্দোলন, এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষেত্রে নীতি, আমি যদি ধরিও যে সময়ের সাথে সাথে সেই নীতির পরিবর্তন কিছুটা হয়েছে বা হওয়াটা কোথাও প্রয়োজন ছিল, যদি এই ব্যাপারটাও ধরি, তারপরেও আপনাকে কতগুলো জিনিস একটু ভাবতে হবে। সেটা হচ্ছে ডোকলামের ঘটনা। প্যাংলং লেকের উপরে সেতু তৈরি হয়ে গেছে। আচ্ছা, প্রায় 1400 আর কি কিলোমিটার ঢুকে গেছে চীনা সৈন্য ঢুকে গেছে এবং স্যাটেলাইটে তার ছবি পর্যন্ত প্রকাশিত হয়েছে। সংসদে যখন আলোচনার প্রসঙ্গ এসেছেন, তখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন কেউ আসেনি, কিচ্ছু হয়নি, কোনো কিছু হয়নি। অথচ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, ভারতবর্ষের সেনাবাহিনী বলছে যে আমরা ওদের সাথে আলোচনা করে ব্যাপারটাকে মিটিয়ে নিয়েছি। ভাবুন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, দেশের প্রতিরক্ষামন্ত্রী বলছেন কিছু ঘটেনি। আমাদের বক্তব্য খুব স্পষ্ট। দেখুন, এই বিষয়ে দেশের সরকার, হাজার আমাদের বিরোধিতা থাকতে পারে বিজেপির সাথে, হাজার বিরোধিতা থাকতে পারে, সে রাজনৈতিক বিরোধিতা, কিন্তু দেশের সরকার যা সিদ্ধান্ত গ্রহণ করবেন এটা আমাদের মানে পরম্পরা, এটা আমাদের নীতি, এটা আমাদের ঐতিহ্য। আমরা সরকারের পাশে আছি, কিন্তু সরকারকেও নিজের মানুষের কাছে তো সত্যিটা বলতে হবে। চীন কোথায় কোথায় ঢুকে পড়ে আছে, চীন কোন জায়গাতে দখল করে, কতটা জায়গা দখল করে বসে আছে, বাংলাদেশের সঙ্গে সেই আলোচনায় বাংলাদেশ আর চীন কি করবে সেটা তো ভারত ঠিক করে দেবে না, কিন্তু ভারতের কাছ থেকে মানে নয়াদিল্লি কি করতে পারে, বিজেপি সরকার কি করতে পারে? দেখুন, কূটনৈতিক যে সম্পর্ক স্থাপন এবং কূটনৈতিক ক্ষেত্রে সরকারের যা যা করণীয় সেটা সরকার জানেন, সেটা ঢাকঢোল পিটিয়ে বাংলাদেশের কোন কাজের ক্ষেত্রে সরকারের কোন জায়গায় আপনি দেখতে পাচ্ছেন যে এটা করা উচিত ছিল, এটা মোদী সরকার করেনি? বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু আমি বাংলাদেশ নিয়ে তো আজকে বাংলাদেশের আমি কেন আপনাকে বলছি যে বাংলাদেশের ভেতরের কোন রাজনৈতিক ব্যাপারে ভারতবর্ষ সরাসরিভাবে তো নাক গলাতে পারে না, এটা সার্বভৌম দেশ, কিন্তু বাংলাদেশে যে এরকম একটা অভ্যুত্থান ঘটতে চলেছে, অঙ্কুর, আমি শুধু এইটুকুন কথা বলবো, মানে এর বাইরে কিছু বলা একজন সচেতন রাজনীতিক হিসাবে আমার উচিত নয়, কারণ আবার বলছি আমরা দেশের সরকারের পাশে অন্তত এই ক্ষেত্রে। কিন্তু বাংলাদেশে যে এইরকম একটা অভ্যুত্থান ঘটতে চলেছে, বাংলাদেশে যেরকম একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে, আমি দুটো কথা বলবো। এই হাসিনাকে যে করিডোর দিয়ে বের করে নিয়ে আসা হয়েছে, এই করিডোরের ব্যাপারটা ভাবনা চিন্তা করে রেখেছিলেন প্রণব মুখোপাধ্যায়। প্রণববাবু ভাবনা চিন্তা করেছিলেন, প্রণববাবু যখন দেশের বিদেশমন্ত্রী ছিলেন। মানে এইটা হচ্ছে আমাদের প্ল্যান বি করা ছিল ভারতবর্ষের, এটা করতে হয়। কিন্তু বাংলাদেশে এত বড় একটা অভ্যুত্থান ঘটতে চলেছে, একটা কু ঘটতে চলেছে, ভারতবর্ষের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, ভারতবর্ষের কোথাও কি তারা কোনো রকম কোনো কিছু আঁচ পাননি? আঁচ পেলেও কোনো রকম
আটকানোর চেষ্টা করেননি? দেখা যাক। আমি আসবো বিমল শঙ্কর নন্দর কাছে। বাংলাদেশে একদিকে যেমন সেনা অভ্যুত্থানের কথা হচ্ছে, সেনাবাহিনী আবার আজকে বলছে তারা 1 মাসের মধ্যে একটা নাশকতার আশঙ্কা করছে, এবং সেখানকার রাজনৈতিক দল বলছে যে সেনাবাহিনী রাজনীতির মধ্যে নাক গলাতে চাইছে, হস্তক্ষেপ করতে চাইছে। আওয়ামী লীগকে এই রাজনৈতিক দলগুলোর একাংশ নির্বাচনে অংশগ্রহণ করতেই দিতে চায় না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশটা যদি অশান্ত হয়ে থাকে, এই যে এনসিপি তাদের নিজেদের মধ্যে এত গন্ডগোল, তারা কি একটা স্থিতিশীল সরকার দিতে পারবে? সেটাও তারা উপহার দিতে পারবে বলে এই মুহূর্তে মনে হচ্ছে না। ফলে বাংলাদেশটা যদি অশান্ত থাকে, সেখানে তো ভারতের অনেক রকম মাথা ব্যথার কারণ থাকবে। তার জন্য এখন অবধি মানে ভারতের কতটা উদ্বেগের জায়গা রয়েছে, ভারত কি করতে পারে বলে আপনি মনে করেন? না, ভারতের উদ্বেগের তো জায়গা রয়েছে। যে দেশের চারদিক ভারত, ওই 250-300 কিলোমিটার বার্মা সীমান্ত, মায়ানমার সীমান্ত বাদ দিলে 360 কিলোমিটার বোধ হয়, তার গোটাটাই তো ভারতবর্ষ। সেই দেশটার সমস্ত অধিকাংশ বাণিজ্য হয় ভারতবর্ষের মধ্য দিয়ে। সেই দেশটায় একটা বড় অংশ বাংলাভাষী, প্রায় সবাই 99% বাংলাভাষী বা 98% বাংলাভাষী। যে বাংলা পশ্চিম বাংলার মানুষ বলে, ত্রিপুরার মানুষ বলে, আসামের বহু মানুষ বলে, সেখানে কিছু ঘটলে তো এখানে ঘটবেই। উপরন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশে যদি সেখানে জঙ্গি তৎপরতা বাড়ে, তাহলে আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলোতে তার তো এফেক্ট পড়তেই পারে, আতঙ্ক তৈরি হতে পারে, এবং সেক্ষেত্রে ভারতবর্ষকে তার প্রিভেন্টিভ ব্যবস্থা নিতে হয়। ভারতবর্ষ নিয়েছে, আমি কোনো বিতর্কে না গিয়ে এই কথাগুলো একে একে বলে যাচ্ছি। এক, যাতে কোনো রকম তৎপরতার ছোঁয়া ভারতে না লাগে, তার জন্য ভারত সরকার কঠোরতম সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা লাগবে না। এক। দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশকে যদি সেখানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করা যায় বাংলাদেশে, সেটাই ভারতবর্ষের পক্ষে সবচেয়ে ভালো। গতকাল পার্লামেন্টারি একটি বৈঠকে বিদেশমন্ত্রী জয়শঙ্করের বক্তব্যটা আপনি দেখে নেবেন, যে ভারতের কাছে খবর ছিল কিনা, ভারতবর্ষ কি ইনপুট দিয়েছিল, ভারতবর্ষ যে তার বেশি আর হস্তক্ষেপ করতে পারে না, জয়শঙ্কর পরিষ্কার করে বলে দিয়েছেন। ফলে ভারতবর্ষ কিছু জানতো না, ওখানে কিছু ঘটে গেল, ব্যাপারটা তা নয়। গতকালই সেই বৈঠকে অনেক কিছু আলোচনা হয়েছে, সেখানে কংগ্রেস অন্যান্য সব প্রতিনিধিরাই ছিলেন। এখন কথা হচ্ছে যে ভারতবর্ষ এখন কি করতে পারে। প্রথম কথা, যদি ইউনুস চীনে যানও, ভারতবর্ষ একটা স্বাধীন সার্বভৌম দেশের যিনি সরকার চালাচ্ছেন, সরকার নামক একটা জিনিস চালাচ্ছেন, তাকে না করতে পারে না। শেখ হাসিনাও কিন্তু চীনে গিয়েছিলেন। কিন্তু ভারতবর্ষকে লক্ষ্য রাখতে হবে এই সুযোগে চীন এখানে না ঢুকে পড়ে। এখানে যদি চীন ঢুকে গোলমাল পাকাতে শুরু করে, এটা ভারতের পক্ষে সমস্যা। এখন চীনের পক্ষে ওটা আর কেকওয়াক হবে না, কারণ চীনের ঘোরতর বিরোধী ডোনাল্ড ট্রাম্প রয়েছেন এখানে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও একটা চীনের এদিকে ভারতবর্ষের সঙ্গে তার একটা অন্যরকম সম্পর্ক। ডোনাল্ড ট্রাম্প তো বলেই দিয়েছেন যে বাংলাদেশ নিয়ে যা করা সেটা নরেন্দ্র মোদী করবেন, তার হাতে দায়িত্ব ছেড়ে দিচ্ছি। ফলে এর আগের সরকার, জো বাইডেনের ভাইস প্রেসিডেন্ট যিনি ছিলেন, কি নাম যেন, জো বাইডেনের প্রেসিডেন্ট, যিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট, কমলা হ্যারিস যদি প্রেসিডেন্ট হতেন, ভারতের বিদেশ নীতিতে রিয়েলি কিছু চ্যালেঞ্জ আসতো। আমি মনে করি না এই মুহূর্তে খুব বেশি চ্যালেঞ্জ আছে। তার কারণ যিনি আমেরিকার প্রেসিডেন্ট, তার যে বিদেশ নীতি, তার যে চীন নীতি, সেগুলো অনেকটা ভারতের সঙ্গে মিলে যাচ্ছে। অন্যান্য কথা ছেড়ে দিলাম, আরেকটা কথা, সেটা হচ্ছে বাংলাদেশে যে সরকারটা চলছে, সরকার নামক বিষয়টি চলছে, তাদের একটা অংশ তারা কখনোই চাইছে না সেখানে নির্বাচন হোক। বাংলাদেশের মধ্যেও ক্ষোভ বাড়ছে, কারণ শেখ হাসিনা চলে আসার পর বিএনপির খুব আশা হয়েছিল তারা ক্ষমতায় আসবে, এখন বিএনপির আশা ভরসাও যেতে বসেছে। ফলে গোটা বাংলাদেশে যদি একটা ভয়ঙ্কর কিছু হয়, সেটা ভারতের পক্ষেও সমস্যা। ভারত এটা হতে দেবে না, আমরা সজাগ আছি, এইটুকু বলে দিতে পারি। আমি বিমলদার কথা অত্যন্ত গুরুত্ব দিয়ে শুনলাম। বিমলদা একটা কথা কোট আনকোট বললেন, ডোনাল্ড ট্রাম্প উনি দায়িত্ব দিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদীকে, নরেন্দ্র মোদী ব্যাপারটা দেখবেন, বাংলাদেশের সমস্যাটা। ভাবুন, তার মানে নরেন্দ্র মোদী আমার প্রধানমন্ত্রী, গর্বের দেশের গর্বের প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের ব্যাপার দেখবেন কি দেখবেন না, দ্যাট ইজ সাবজেক্ট টু অ্যাপ্রুভড বাই ডোনাল্ড ট্রাম্প। কি কথাটার মানে কি দাঁড়ায়? কংগ্রেস না বলুন, এটা মানে তাই দাঁড়ায় না, ডোনাল্ড ট্রাম্প কে, তিনি নরেন্দ্র মোদীকে দায়িত্ব দেবেন, কংগ্রেস। মানে এটা কি? আবার বলছি, দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতবর্ষের, আমি আপনার বক্তব্যটা শুনেছি, এই কথাটা বলা হয়েছে ট্রাম্পের পক্ষ থেকে, আমরা জানি। আমি আসবো সুমনদার কাছে। সুমনদা, এই জায়গা থেকে ভারতের সঙ্গে কূটনৈতিক এবং যদি এটা অন্তর্বর্তী প্রশাসন থাকে, তাহলে এই মোহাম্মদ ইউনুস এমন কোন প্রশ্নে কি চীনের সঙ্গে চুক্তি করে ফেলতে পারেন যাতে ভারত চটে যাবে? দুই,
এখানে যদি মানে বাংলাদেশে যদি একটা সেনা অভ্যুত্থান হয়, তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের সেনার যে সম্পর্কটা বা ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কটা, তাহলে কথাটা বলতে হবে সেনার সঙ্গে। মানে সেই জায়গা থেকেও সেনারই বা ভারতকে চটানোর সম্ভাবনা কতটা? জাস্ট একটা লাইন, 26, 27, 28 অব্দি ইউনূস নিজে ওই জায়গায় থাকবেন তো, সেটাও একটা প্রশ্ন। দেখা যাক। আসছি সুমন দা, যেখান থেকে বিমল শঙ্কর দা শেষ করলেন, আমি যদি সেখান থেকে ধরি, বিমল শঙ্কর দা একদম ঠিক বলেছেন এক্ষেত্রে, যে জয়শঙ্কর পার্লামেন্টারি কনসালটেটিভ কমিটির সামনে এটা ব্যাখ্যা করে বলেছেন যে কি ভূমিকায় ভারতবর্ষ 5 আগস্টের আগের অর্থাৎ জুন জুলাই মাসে ছিল। এবং সেই বক্তব্যটার, এটা সত্যি কথা যে পার্লামেন্টারি কনসালটেটিভ কমিটির যারা সিনিয়র কংগ্রেস মেম্বার মনীষ তিওয়ারি কেউই খুব একটা প্রতিবাদ করেন। নাও উই মাস্ট আন্ডারস্ট্যান্ড এভরি ডেট অ্যান্ড এভরি মুভ উইথ এ লিটল বিট অফ মোর কশাস। 26শে মার্চ বাংলাদেশের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ দিন, ওটা বাংলাদেশের স্বাধীনতা দিবস। কোনো সচেতন রাষ্ট্রপ্রধান ওই দিন চীন যান না। দ্বিতীয় কথা, ইউনূসের পলিটিক্সকে বুঝতে গেলে আমাদের মধ্যে রাখতে হবে যে 26শে মার্চের থেকে 4 দিনের মধ্যে ঈদ হবে। সাধারণত ঈদের আগেও কোনো মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান নিজের রাষ্ট্র ছাড়েন না। সো ইউনূস নট ইন এ ভেরি গুড উইকেট যে উনি 26শে মার্চ, এগেন আই রিপিট, যে দিনটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্মরণীয় দিবস, যেটা বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করায়। আপনি স্বাধীনতা দিবসে সাধারণত কোনো অন্য দেশের অতিথি আসে, আপনি কোনোদিন শুনেছেন যে স্বাধীনতা দিবসে নিজের দেশের রাষ্ট্রপ্রধান অন্য দেশে যাচ্ছে? সো ইউনূস নট ইন এ গুড উইকেট। এবার যে হোয়াই আমাদের কেন টেনশন, দেখুন, কলকাতা থেকে ঢাকার দূরত্ব 600 কিলোমিটার, বনগাঁ থেকে যশোরের দূরত্ব 60 কিলোমিটার। তো যদি যশোরে হিজবুল তাহরিক, হুইচ ইজ এ ড্রেডেড ইসলামিক মিলিটেন্ট আউটফিট, তারা যদি মিছিল করে, তাহলে আপনি তো সুস্থ থাকতে পারেন না। যদি ঢাকা শহরে আপনি দেখেন আইএস এর পতাকা নিয়ে মিছিল হচ্ছে, প্লিজ ভুলে যাবেন না 32 নম্বর ধানমন্ডি যেদিনকে পোড়ানো হচ্ছিল, সেদিনকে ওখানে আইএস এর পতাকাও দেখা গেছে। তো আপনি তো ঘরের পাশে একটা আফগানিস্তান বা সিরিয়া চাইতে পারেন না। আপনার কাছে একটা মানে এরকম একটা মিলিটেন্ট অর্গানাইজেশন, একটা মিলিটেন্ট সরকার চলছে, সেটা কখনোই কোনো সুস্থ সমাজের জন্য আপনার জন্য কাঙ্ক্ষিত হতে পারে না। এবার দেখুন, আমরা যেভাবে বিষয়টাকে দেখি, এটা আমাদের মাথায় রাখতে হবে যে ডোনাল্ড ট্রাম্পের সাহায্য আমাদের দরকার। কেন দরকার, তারও একটা খুব ফেয়ার আপনার আন্দাজ বোঝা উচিত। এই যে সরকারটা বসেছে ইউনূস, সেটাকে জো বাইডেন বা ডেমোক্র্যাট দলরা বসিয়েছিল। হিলারি ক্লিন্টনের ঘনিষ্ঠতম বন্ধু হচ্ছেন ইউনূস। বহুবার এই অভিযোগটা উঠেছে যে ক্লিন্টন ফাউন্ডেশনের জন্য ইউনূস প্রচুর টাকা ডোনেশন দিয়েছে। ফলে যে কাঁটাটা আমেরিকা বসিয়েছে, এবং যদি আপনি দীর্ঘতর ফরেন পলিসিতে দেখেন, আমেরিকা সবসময় মুসলিম দেশগুলোর ক্ষেত্রে এই ভুলটা করে। সেটা সিরিয়া হোক, সেটা ইরাক হোক, সেটা লিবিয়া হোক, সব জায়গাতে আমেরিকায় যে গণতন্ত্রের নামে এক্সপেরিমেন্ট করতে যায়, তারপর দেখা যায় যে শাসক ছিল সে ভালো ছিল, যে গণতন্ত্রের নামে আমেরিকা যাকে বসালো সে একদম দেশটাকে মাৎসন্যায় করে দিল। লিবিয়া 4 টুকরো হয়ে গেছে, সিরিয়ার কি অবস্থা আপনি জানেন। তো সেই পার্সপেক্টিভে আমাদের সবসময় আমেরিকাকে দিয়েই কাঁটাটাকে তুলতে হবে। আপনাকে তুলসী গাবার্ড আর কাশ প্যাটেলকে দিয়ে অপারেশনটা করাতে হবে, কারণ অপারেশনটা তো আপনি করেননি, অপারেশনটা তো প্রাইমারিলি ওরা করেছে। ফলে আমাদের এক্ষেত্রে মানে আমি অন্তত আমার পার্সপেক্টিভে ডোনাল্ড ট্রাম্পের পুরো নির্ভরশীলতায় কোনো দোষ দেখি না। যেটা ইস্যু হচ্ছে যে আপনি কতদিন এই পুরো নাটকটা চলতে দেবেন। অর্থাৎ একদিকে বিএনপি বলছে এবছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত, একদিকে ইউনূস নির্বাচনটা করতে চান না, ইউনূস কি চান কেউ জানে না, অন্যদিকে আর্মি বারবার সতর্কবাণী শোনাচ্ছে, অথচ আর্মি পুরোটা টেক ওভারও করছে না। এটা হতে পারে, মানে হতে পারে একটু ইউনূসেরও ভাবা উচিত, উনি আরও যতদিন যাবেন তত অপ্রিয় হবেন। ফলে আর্মি ওনাকে মানে যাকে বাংলা ভাষায় বলে খাস্তা করে তারপর দেশ থেকে সেই গুপিগাইন বাগামাইনের মতো মানে গাধার উল্টো পিঠে চাপিয়ে বাধায় ঘোল ঢেলে বার করবে কিনা সেটার জন্য উনি অপেক্ষা করবেন না, আগে থেকেই সরে যাবেন, সেটা ওনার বিষয়। আমি আসবো একবার মৈনাক পুততুণ্ডর কাছে, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আমি আসছি বিমলদা, এক্ষেত্রে মানে আপনি কি মনে করছেন এই মুহূর্তে বাংলাদেশের সেনার পক্ষে কি কি ওয়ে আউট খোলা রয়েছে এবং ভারতই বা কি কি পদক্ষেপ করতে পারে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে? বাংলাদেশের সেনা নিয়ে একটা যেটা কথা শোনা যাচ্ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশের সেনার 9th ডিভিশন তারা নাকি অলরেডি মুভ করছে ঢাকার দিকে, এরকম একটা কথা শোনা যাচ্ছিল। তো দেখুন, এখানে মানে আমি আগেও হয়তো এই কথাটা বলেছি যে এখানে আমার ওই থাইল্যান্ডের এক্সাম্পলটা একটু মনে পড়ে যাচ্ছিল, যে থাইল্যান্ডের জিনিসটা কি হতো, বারবার সেখানে যখনই সরকার এরকম স্টেবিলিটি থাকতো না যখন সরকারে, থাইল্যান্ডের মিলিটারি বারবার এরকম কু করেছে বা কু করাতে সহায়তা করেছে, তারপর তারা ব্যারাকে ফিরে যেত। তো
তো এই যে জিনিসটা, অর্থাৎ আর্মির একটা কন্ট্রোল, রাজার একটা কন্ট্রোল, কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা বারবার ইন্টারভিউ করছে রাজনৈতিক ব্যবস্থায়। তো এইটা একটা মডেল হতে পারে তাদের আর্মির জন্য, যে তারা একটা ভয়ে রাখবে, ওয়ার্নিং দিয়ে রাখবে যে আপনারা গণতান্ত্রিক পথে থাকুন, না হলে আমরা কিন্তু আবার করে কিছু করতে পারি। সেকেন্ড মডেল হচ্ছে তারা সরাসরি নিজেরা আইদার কোনো একটি রাজনৈতিক দল গঠন করে বা ইন্ডিভিজুয়ালি মানে সরাসরি ক্ষমতায় চলে আসবেন, যে জিনিসটাও এখন আবার করে আমি বলছি থাইল্যান্ডের এক্সাম্পল দিয়ে এখন সেখানে দেখা যায় যে সেনার থেকে সরাসরি রাজনীতিতে চলে আসা। আর বাংলাদেশের এই মুহূর্তে যা রাজনৈতিক পরিস্থিতি রয়েছে, যা ডিভাইসিভ পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতি চলেছে, তাতে দেশটাকে ধরে রেখেছে মিলিটারি। এটা মিলিটারি নিজে খুব স্পষ্টভাবে রিসেন্টলি বলেছে, সেনা প্রধানের আগে বলেছে যে আর্মি না থাকলে বাংলাদেশের যে ন্যাশনাল ফ্যাব্রিক সেটা পুরোপুরি ধসে পড়বে। এটা কিন্তু 100% সত্যি কথা। আপনি যেটা বলছিলেন, আপনি আলোকপাত করতে চাইছিলেন, সুমনদা যেটা বললেন যে সেক্ষেত্রে বাংলাদেশের এই পরিস্থিতির জন্য কতক্ষণ ওয়েট করবে ইন্ডিয়া, কি মনে হয়? বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, ভারত চাইলেও আর্মি ঢুকিয়ে দিলে হয় না কোনো বিদেশি চাপের ক্ষেত্রে কি করতে পারে? কূটনৈতিক চাপ হতে পারে, দুই হচ্ছে সাবধান করে দেওয়া হতে পারে, এবং সবচেয়ে বড় কথা আন্তর্জাতিক রাজনীতিতে যে বিষয়গুলো রয়েছে তার দিকে নজর রেখে পলিসি নির্ধারণ। আমি কোথাও বলবো না ভারত, বা আমরা চাইও না, এবং ভারত এটা চায় কখনো করে না যে আমেরিকার প্রেসিডেন্ট কি বললো আমি সেই অনুযায়ী চলবো। কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের নীতির সঙ্গে আপনি যদি সতর্ক নজর না রাখেন আপনার নিতে ব্যর্থ হতে বাধ্য। ভারত সেই সতর্ক নজর রাখছে। বাংলাদেশে কখনোই ওই মানে একদল মৌলবাদীদের আস্তানা হবে, সিরিয়া হবে, ভারত এলাও করবে না, আমি এটুকু বলে দিতে পারি। দেখা যাক সেক্ষেত্রে আগামী দিনে বাংলাদেশের সেনাবাহিনী বা কি পদক্ষেপ করে, বা এর প্রেক্ষিতে নয়াদিল্লি কি কি পদক্ষেপের কথা মাথায় রেখেছে। আমাদের সার্বিক পরিস্থিতির উপর নজর রাখতে হবে, আমাদের এই পড়শি রাষ্ট্রের উপর। আমাদের আজকের এই আলোচনায় উপস্থিত ছিলেন মৈনাক পুততুণ্ড, অশোক ভট্টাচার্য, বিমল শঙ্কর নন্দ, সুমন ভট্টাচার্য। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।